হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সপ্তাহ আশা করি সবার ভালো বিজনেস করেছেন, সবাই বিজনেস এনজয় করতেছেন। তো আগামী সপ্তাহের প্রিপারেশনের জন্য কিছু আপডেট নিয়ে হাজির হলাম। সো আজকে মূলত আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে কথা বলবো। সো তার আগে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার চ্যানেল গ্রো অ্যান্ড ওয়েলথ, এই চ্যানেলে আমি আপনাদের ভালো রেসপন্স পাচ্ছি। সো লাস্টের কয়েকটা ভিডিও ভালো ভিউ হয়েছে কম্পারেটিভলি। সো আপনাদের লাইক, কমেন্ট এবং একটা শেয়ার আমার ভিউ বাড়াতে পারে এবং আমাকে আরো এনকারেজ করতে পারে যে মোর গুড ভিডিও, এবং আরো এনকারেজ করতে পারে আরো বেশি সময় এখানে স্পেন্ড করতে। সো স্টিল আমার চ্যানেল কোনো ইনকাম করে না, কিন্তু আমি ট্রাই করতেছি এবং আপনাদের সহযোগিতা এখানে অবশ্যই কাম্য। সো ভিডিওতে যাওয়ার আগে, আজকে যেটা বললাম যে আজকে আমার মেইন ডিসকাশন থাকবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর ওভারঅল আপডেট, এবং সেই সাথে আমি এখানে প্রায় 5টা থেকে 6টা স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দিয়ে রেখেছি। সো আশা করি যে আগামীতে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর খুব হ্যাভিলি মুভ করতে যাচ্ছে, এবং সেখানে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেই স্টকগুলো অবশ্যই সেক্টর লিডিং এ থাকবে ইনশাল্লাহ। আর আমি ফেসবুকে খুবই অ্যাক্টিভ, আপনাদের কমেন্টে রেসপন্স করি। আহ, এবং এখানে দেখেন আমি প্রায় আপডেট দিয়ে থাকি। সো আমার ফেসবুক ফলো করতে পারেন, তাহলে মানে অন্যান্য দিন যে দিনগুলো আমি ভিডিও তৈরি করি না, সেই দিনগুলো হয়তো আমার আপডেটটা আপনারা জানতে পারবেন যে আমি সেক্টর নিয়ে বা কোনটা নিয়ে কথা বলতেছি। সো আর দেরি না করে আমরা ডিসকাশনে চলে যাই। ডিসকাশনে যাওয়ার আগে আমি ডিসক্লেমারটা বলে নেই যে আমার এই ডিসকাশন কোনো বাই এন্ড সেল ইন্ডিকেট করে না। সো জাস্ট ইনফরমেশন পারপাস এবং লার্নিং পারপাস। বাট যদি আমার ইনফরমেশন কেউ তার নিজের মতো করে অ্যানালাইসিস করে কাজে লাগাতে পারে, সেটা আপ টু ইউ। কারণ শেয়ার বিজনেস ঝুঁকিপূর্ণ, এখানে লাভ অ্যান্ড লস দুটাই আছে। ওকে। সো আমাদের প্রথম ডিসকাশন হচ্ছে যে সেক্টরটা নিয়ে। সো ওভারঅল যেটা আমি গত 1 সপ্তাহ 2 সপ্তাহ মার্কেট পর্যবেক্ষণ করে আমার যেটা মনে হচ্ছে যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালো মুভ করেছে এবং গত 4 মাস কন্টিনিউয়াসলি বিজনেস দিয়ে আসতেছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কম্পারেটিভলি জেনারেল ইন্স্যুরেন্সের মতো এত হ্যাভিলি মুভ করেনি, কিন্তু আমি আশা করতেছি এই সেক্টরটা মুভ করার জন্য প্রায় রেডি। কারণ অনেক কোম্পানির বা অনেক শেয়ারের ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে। ক্যান্ডেল ইন্ডিকেট করতেছে যে হ্যাঁ, আমরা আসলে এখন মুভ করতে চাই। তো যদি আমরা একটা একটা করে বলি, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আমি এখানে পরেরও ডিটেল বলবো। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এখানে আসলে এখনো স্টিল মোমেন্টাম আসেনি, বাট মোমেন্টাম আসার মতো চেষ্টা করতেছে। ডেল্টা লাইফে বলতে গেলে মোমেন্টাম চলে আসছে। তো এখানে একটা স্পার্ক ছিল এবং কিছুটা রিটেস্ট, এটাকে আমরা স্পার্কের পরে রিটেস্ট রিটেস্ট করে আবার আপ ট্রেন্ডে যাচ্ছে উইথ সাম ভলিউম। সো সামথিং মে হ্যাপেন, চলে আসছি। ফারিস্ট ফান্ডামেন্টালি উইক, কিছু বলার নাই। মেঘনা লাইফ এটাও মোমেন্টাম অলরেডি পেয়ে গেছে আর কি, আশা করি এটা মোমেন্টামে চলে আছে। ন্যাশনাল লাইফ এটাও মোমেন্টামে চলে আছে। ভলিউমের এখানে একটা ভলিউম প্রাইস ইনক্রিজ, তারপর রিটেস্ট, আবার ভলিউম ইনক্রিজ প্রাইস ইনক্রিজ। তো এটাও মোমেন্টামে বলতে গেলে চলে আছে। পদ্মা লাইফ এটাও ফান্ডামেন্টালি খুব বেশি ভালো না, সো আমি ফান্ডামেন্টালি উইক শেয়ার নিয়ে খুব বেশি কথা বলি না আসলে। পপুলার লাইফ আমার গত 4 মাসে সবচেয়ে বেশি আলোচনা করা একটা শেয়ার। সো এটা নিয়ে আমি ডিটেল বলতেছি, বাট এটা তো মোমেন্টাম চলে আসছে। এখানে একটা র্যালি ছিল, ছোট্ট একটা র্যালি ছিল, তারপর আবার রিটেস্ট রিটেস্ট করে আবারও ভলিউম পাচ্ছে, প্রাইস বাড়তেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এই শেয়ারটা নিয়ে আগামীকাল তাদের মিটিং আছে এবং আগামীকালের পরে একটা ডিক্লারেশন আসবে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট যদি ডিক্লারেশনটা এভারেজ থেকে একটু ভালো আসে, এভারেজের একটু বেশি আসে, তাহলে আশা করি শেয়ারটা মুভ করবে। সো ডিটেল পরে বলতেছি। প্রগতি লাইফ এটা আমি বলছিলাম যে একটু ফর দ্য টাইমিং অবজার্ভ করতে, বিকজ এটা দুইটা বিগ গেম অলরেডি ডান, তারপরে কনসলিডেশনে আসছে। তো আবার নতুন করে মোমেন্টামে আসতে একটু সময় লাগবে, কারণ অলরেডি টায়ার্ড। যদি আমরা বলি না যে মানুষ ক্লান্ত হয়ে গেছে, এই শেয়ারটা আসলে অলরেডি প্রফিট দিয়ে গেম করে আসলে টায়ার্ড হয়ে আছে। সো একটু সময় লাগবে। প্রাইম লাইফ এটা আসলে মোমেন্টাম ধরেছিল, বাট সামহাও মানে ডিক্লারেশন একটু খারাপ আসার কারণে মোমেন্টামটা একটু উইক হয়ে গেছে, হয়তো আবার মোমেন্টাম আসবে। প্রোগ্রেসিভ লাইফ এটাও আসলে ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং না, বাট এটাও মোমেন্টামে ছিল, মোমেন্টামে একটু উইক হয়ে গেছে। রূপালী লাইফ এটা আসলে আমার এতটা আশা ছিল না, কিন্তু এটা মোমেন্টামে চলে আসছে। সো এখানে দেখেন 85 থেকে 100 পর্যন্ত একটা র্যালি দিয়ে উইথ সাম গুড ভলিউম
আবার রিটেস্ট করে আবার ব্যাক করার চেষ্টা করতেছে। সো যদিও এখানে একটা পলিটিক্যাল একটা ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যু মানে এটা হচ্ছে যে মানে চেয়ার, মানে এটার মালিক আওয়ামী ঘরানার। বাট মার্কেটে আসলে এগুলো খুব বেশি ইম্প্যাক্ট করতেছে না। আমি যেটা দেখতেছি যে আসলে আওয়ামী লীগ বিএনপি, এটা আসলে মার্কেটে খুব বেশি ইম্প্যাক্ট এই মুহূর্তে পড়তেছে না। সন্ধানী লাইফ, এটার মালিকটা একটু আওয়ামী ঘরানার, বাট এটাও মানে খুব সুন্দর করে একটা স্লোলি একটা আপট্রেন্ড কমপ্লিট করে রিটেস্ট দিয়ে আবারও মোটামুটি একটা ক্লিয়ার লুকে একটা আছে আর কি। ক্লিয়ার লুক মানে যে কোনো সময় মানে হলটেড হয়ে যেতে পারে এরকম একটা লুকে আছে আর কি। এনিওয়ে, সোনালী লাইফ এটা ডিটেল পরে বলতেছি, বাট এটাও মোটামুটি মোমেন্টাম ধরে একটা মোমেন্টাম নিয়ে মুভ করে মোমেন্টামটা একটু উইক হয়ে গেছে, হয়তো আবার মোমেন্টাম পাবে। সান লাইফ এটা এটা গুড মোমেন্টামে ছিল, কিন্তু ডিক্লারেশনটা খারাপ আসার কারণে এটার মোমেন্টামটা ছেড়ে দিয়ে আবার নতুন করে মোমেন্টামে আসার চেষ্টা করতেছে। আর টিলিল হচ্ছে যে গত 6 মাসে সবচেয়ে বেশি মুভ করা একটা শেয়ার। এটা 23 টাকা থেকে 90 টাকা পর্যন্ত মুভ করে আবারও মোমেন্টাম অলরেডি নিয়েছিল, মোমেন্টাম নিয়ে একটু উইক হয়ে গেছে। দেখা যাক আগামী সপ্তাহে কি হয়। সো চলেন আমরা আর একটু ডিটেল ডিসকাশনে যাই। সো ডিটেল ডিসকাশনের আমাদের প্রথম স্টক টাটা লাইফ ইন্স্যুরেন্স, বা যেটাকে আমরা ক্লিক নামে চিনি। তো এটা নিয়ে আহ যেটা চার্ট যেটা ইন্ডিকেট করতেছে, যে চার্টটা আসলে একটা লং ডাউন ট্রেন্ড কমপ্লিট করে 29 টাকা এসে সেটা আবার একটা আপ ট্রেন্ড ধরে মোটামুটি 70 টাকা পর্যন্ত রান করেছিল, এবং তারপরে থেকে সাইডওয়ে মুভমেন্টটা আসছে, এবং এখানে একটা বিগ কারেকশনও ছিল উইথ সেক্টর। তো তারপর থেকে সাইডওয়ে মুভমেন্টে আসে। লং টার্ম ট্রেন্ড যেটা বলে, যে এটা একটা ট্রেন লাইন টাচ করে বারবার টাচ করতেছে, কিন্তু ট্রেন লাইনটাকে ব্রেক করতে পারতেছে না। যেমন 0.1, 0.2, 0.3 এবং 0.4 গিয়েও ট্রেন লাইনটাকে ব্রেক করতে পারেনি, আবার ফিরে আসছে। সো লেটস সি সামনের সপ্তাহে কি হয়, এবং এটার মনে হয় সম্ভবত ডিক্লারেশন চলে আসছে 4% বা হ্যাঁ সামথিং 4%-এর মতো, যদিও আমি ইনফরমেশনটা অথেন্টিক না, বাট কোথাও দেখলাম যে 4%-এর মতো ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, মানে এটা একটা বি ক্যাটাগরির শেয়ার। সো টেকনিক্যালি যদি বলি, টেকনিক্যালি আসলে মোমেন্টামটা খুব বেশি স্ট্রং না, এটার মোমেন্টামটা খুব বেশি স্ট্রং না, বাট মোমেন্টাম পাওয়ার চেষ্টা করতেছে। আর একটা স্ট্রং ট্রেন্ড লাইন ব্রেক করার চেষ্টা করতেছে। যদি ব্রেক করতে পারবে কিনা এখনো শিওর না, কিন্তু এটা একটা ট্রেন্ড লাইন ব্রেক করার চেষ্টা করতেছে। যদি ওই স্টকটা একটু ফান্ডামেন্টাল দেখি, ক্লিক স্টকটার ফান্ডামেন্টাল যদি দেখা হয়, তো এটা গত বছর 2.5%, 2.5% ডিভিডেন্ড দিয়েছে, যেটা আসলে মানে খুবই পোর ডিভিডেন্ড। আর হচ্ছে যে ফান্ডামেন্টালি যদি আরেকটু দেখি, এনএভি 8 টাকা, যেটার মার্কেট প্রাইস 53 টাকা, সামহাও এনএভিটা মার্কেট প্রাইসটাকে জাস্টিফাই করে না। আর হচ্ছে যে আহ এবার 4% যদি দেয়, এটার ইয়েটা একটু বাড়বে, ইলটা একটু বাড়বে, ইল ডিভিডেন্ড ইলডও খুব বেশি মেনশনেবল কিছু না। গুড থিং হচ্ছে এটা ডিরেক্টর পোর্শনটা বেশি, 60%, যেটা অন্যান্য ইন্স্যুরেন্সের ক্ষেত্রে থাকে না সাধারণত। বাট এটা ডিরেক্টর পোর্শনটা 60% এবং পাবলিক পোর্শন 33%। সো এটা একটা গুড থিং যে ফ্লোটিং কম আর কি, পাবলিক ফ্লোটিং কম। আর অন্যান্য কিছু হচ্ছে যে আরেকটু যদি ইনডেপথে আমরা এটার ফান্ডামেন্টালটা দেখি, তো সেই ক্ষেত্রে এটার প্রিমিয়াম ইনকাম 300, 500, 700, হ্যাঁ প্রিমিয়াম ইনকামটা আপ ট্রেন্ডে আছে, টোটাল রেভিনিউটাও আপ ট্রেন্ডে আছে। মানে এই জিনিসটা খুব গুড যে এটার রেভিনিউটা একটা গ্রোথে আছে। 2020-এ 79% গ্রোথ, 2021-এ 65% গ্রোথ, 22-এ 38%। হ্যাঁ, এখানে একটু নেগেটিভ ছিল, এবার আবার পজিটিভ আছে। সো মানে এটা আসলে একটা গ্রোথে আছে শেয়ারটা, মানে এখনো স্টেবল ফান্ডামেন্টাল না, কিন্তু শেয়ারটা ভালো গ্রো করতেছে, রেভিনিউ গ্রো করাচ্ছে। অপারেটিং ইনকাম, হ্যাঁ এখানে আসলে আবার মিক্সড, এতটা গ্রোথ শো করতেছে না, অপারেটিং ইনকামটা মিক্সড পজিশনে আছে। আর নেট ইনকামটাও হ্যাঁ মিক্সড পজিশনে আছে আর কি, খুব বেশি গ্রোথ এখানে শো করতেছে না। তো ওভারঅল এটাই হচ্ছে যে নেট ইনকাম যদি চারটে দেখেন, তো এটা কিন্তু মিক্সড ওঠানামা করতেছে, মানে টানা বাড়তেছে এমনটা কিন্তু না। তো এটাই, বাড়বে কি কমবে এটা মার্কেট ডিসাইড করবে, আমি জাস্ট ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালটা বলে দিলাম। এরপরের স্টকটা হচ্ছে যে ডেল্টা লাইফ। আমি এই স্টকটা নিয়ে গত কয়েকদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা বলতেছি, এবং আমি আমি স্টকটা নিয়ে একটু আশাবাদী, কারণ এই স্টকটা অলরেডি একটা লং টার্ম ট্রেন্ড লাইন ব্রেক করছে। মানে অনেকদিন থেকে এই যে এখানে 0.1, 0.2, 0.3, 0.4 ফোরেও ব্রেক করতে পারেনি,
ফাইভও ব্রেক করতে পারেনি, কিন্তু ফাইভের থেকে আহ ফাইভে এটা টাচ করে রিটেস্ট করে ব্রেক করে ফেলেছে। সো মানে এই ট্রেন লাইনটা ব্রেক করেছে, এটা একটা গুড থিং। সো এখন সামনে একটা খোলা আকাশ আছে, দেখা যাক পারফরমেন্স কি বলে। আর এটার মোমেন্টামটা ভালো, এটার মোমেন্টাম নিচ্ছিল এবং মোমেন্টামটা এখন ভালো। যদি আরেকটু ক্লোজ ক্যান্ডেল দেখায়, সো ক্যান্ডেল গুলো আরেকটু যদি ক্লোজলি দেখায়, এখানে কিন্তু আহ ওইদিকে একটা মাইনর মুভমেন্ট ছিল। এখানে কিন্তু দেখেন যে ভলিউম গুলো অল্প অল্প ছিল, কিন্তু আস্তে 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 ভলিউমের সঙ্গতি বাড়তেছে। এটা একটা খুবই থিং যে ভলিউমের সঙ্গতি বাড়তেছে। এখানে ভলিউম ছিল 2 লাখ, তারপরে কমে 70-80 হাজারে ছিল। তারপরে এখানে আবার 2 লাখ, তারপর তারপরে কমে 70-80 হাজার ছিল। এখানে 1,70,000, এখানে 2,63,000, এখানে 2,45,000, এখানে 1,85,000। এখানে দেখেন, এখানে কিন্তু সবগুলো ভলিউম, মানে এটা 4 লাখ, এটা 7 লাখ, এটা 6 লাখ, মানে যেটা 2 লাখ অ্যাভারেজে ছিল সেটা এখন 3-4 লাখ অ্যাভারেজ আছে আর কি। এবং লাস্ট মার্কেটও এটা 3,23,000 ভলিউম নিয়েছে, উইথ এ ভেরি পজিটিভ ক্যান্ডেল, ভেরি পজিটিভ ক্যান্ডেল। সো হয়তো ভেরি সুন একটা একটা স্পার্ক আমরা আশা করতে পারি। এবং এই শেয়ারটা ভালো ডিভিডেন্ড দেয়, আমি ডিভিডেন্ডে আসতেছি। সো টেকনিক্যালি ম্যাকডি যেটা নেগেটিভে চলে গিয়েছিল সেটা পজিটিভের দিকে আসতেছে। আরএসআই অ্যাভাব 70 ছিল, সেটা কানেকশনে আবারও মানে স্ট্রং আরএসআই মুভমেন্টে যাচ্ছে। সো দেখা যাক, বাট এই শেয়ারটা হয়তো মানে খুবই একটা কুইক মুভমেন্টে আসতে পারে। আর এটার সাথে আমি রিসেন্ট মার্কেট ট্রেন্ড যেটা বলে যে, যে স্টক গুলোর সাথে আমাদের আগের স্টক মার্কেট মেকার বা মার্কেটে বিগ ইনভেস্টর মিস্টার হিরো, ওনার নাম যে স্টক গুলোর সাথে জড়িত, আমি সেই স্টক গুলোর ভালো ট্রেন্ড দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, যেমন ক্রিস্টাল ইন্স্যুরেন্স, যেমন সোনালী পেপার, যেমন আইপিডিসি, মানে এই স্টক গুলোর সাথে ওনার নাম জড়িত ছিল বা আছে, এবং সেই স্টক গুলো মার্কেটে ভালো পারফর্ম করতেছে। আর এই স্টকটার সাথেও মার্কেটে, মানে এই স্টকটার সাথে ওনার নাম জড়িত আছে, এখন সেই হিসেবে এখনো এই স্টকটা রিয়াক্ট করেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে রিয়াক্ট করার সময় চলে আসছে। এনিওয়ে, লেটস সি। আর এইটা হচ্ছে যে এই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটা মানে ফান্ডামেন্টাল, শেয়ারটা প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়, 18%, 20%, 26%, 30%, 30%, এবং এবারও 37, 35%, মানে 2025-এ এটা 35% ডিভিডেন্ড দিয়েছে। আর দেখেন 2012-তে স্টকটা 2,100% বোনাস শেয়ার দিয়েছে, 2,100%। আর মেনশনেবল একটা জিনিস আছে এই স্টকটাকে, এই যে স্টকটার প্রাইস আমরা এখন 80 টাকা দেখতেছি, এই স্টকটার প্রাইস আমি একটা সময় 22,500 টাকা পর্যন্ত দেখেছি 2012 সালে। 2012 সালে এই স্টকটার প্রাইস ছিল 22,500 টাকা, তখন 100 টাকা ফেস ভ্যালু ছিল, এবং 100 টাকা ফেস ভ্যালু অনুসারে স্টকটার প্রাইস উঠেছিল 2200 টাকা, 22,000 টাকা। তো তারপরে ওই স্প্লিট হয়ে যায়, 10 টাকা ফেস ভ্যালু হয়, তো সেক্ষেত্রে 22,000 ভাগ হয়ে 2,000 সামথিং আসার কথা। আর এই যে 21% বোনাস দিচ্ছে, এই 21% বোনাস অ্যাডজাস্ট করে স্টকটার মার্কেটে তাও একটা গুড প্রাইস থাকার কথা। যেমন এই স্টকটার যদি আমরা একটু রেকর্ড দেখি, এটা যেমন এই জায়গাতে 239 টাকা ছিল। তার আগে যদি রেকর্ড দেখি আমরা, সো এনিওয়ে একটু রেকর্ড দেখেন, এটা 400 টাকা পর্যন্ত, এখানে এই স্টকটা 400 টাকা পর্যন্ত শো করে। বাট রিসেন্ট পাঁচটা এই স্টকটা 238 টাকা পর্যন্ত এখানে শো করতেছে। সো এনিওয়ে, আর এখানে যদি স্টকটা তার অ্যাভারেজ প্রাইসেও চলে আসে, সো অ্যাভারেজ বা যদি ফেয়ার প্রাইস বা অ্যাভারেজ প্রাইস বলি, সেক্ষেত্রেও স্টকটার প্রাইস 140 টাকা হওয়ার উচিত। এটা বেসড অন ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যাজ ওয়েল এস ফেয়ার ভ্যালু। ওকে, আর এটার ডিরেক্ট স্টোর পোর্শন দেখেন কন্টিনিউয়াস ভালো ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড ইল্ডও ভালো। আর ডিরেক্টর পোর্শন 48%, ইনস্টিটিউশন পোর্শন 15%, আর পাবলিক পোর্শন 35%। সো লেটস সি, বাট এই স্টকটা নিয়ে আমি এখন এই মুহূর্তে খুব আশাবাদী। আর যদি রেভিনিউ গ্রোথ দেখি আমরা, 21-এ 7,500, মানে 750 কোটি, 22-এ 834 কোটি, 23-এ 898 কোটি, এবং এই বছর 25-এ 1,008 কোটি। এটা কিন্তু রেভিনিউ, মানে প্রিমিয়াম বা এনুইটি ইনকাম বাড়তেছে।
টোটাল রেভিনিউ এটাও বাড়তেছে, আগে 1,000 কোটি ছিল, 1,100 কোটি, 1,100, 1,200, 1,300 কোটি। সো টোটাল রেভিনিউ বাড়তেছে। আর হচ্ছে যে অপারেটিং ইনকাম 1,600 ছিল, মানে হ্যাঁ এটা 166 কোটি ছিল সেটা। এবার এখানে হিউজ গেইন আছে আসলে। যদি বলা হয় যে অপারেটিং ইনকাম আগে এই 2021-এ 166 কোটি টাকা ছিল, 22-এ আসে 378 কোটি টাকা, 23-এ 370 কোটি টাকা, এবার 300, তারপর 352 কোটি টাকা। এই বছরে এই কোম্পানিটা 537 কোটি টাকা, একটা হিউজ গেইন আছে এখানে। অপারেটিং ইনকামে একটা হিউজ গেইন আছে। সামহাও মানে কোন একটা এখানে একটা গ্রোথটা খুবই মেনশনেবল। আর ওটার সাথে যদি নেট নেট ইনকাম বলি, নেট ইনকাম তো 515 কোটি টাকা। এই নেট ইনকাম টু কমন স্টক 515 কোটি টাকা, তার মানে গত 2 বছর 2022-এ স্টকটা 150% নেট ইনকাম গ্রোথ ছিল, তারপরে একটু নেগেটিভ ছিল। এই বছর 56% নেট ইনকাম গ্রোথ। এই যে 22-এ 150% যে নেট ইনকাম গ্রোথ, এটার ইম্প্যাক্ট কিন্তু ছিল। দেখেন, এই যে বাইশে স্টকটার প্রাইস কিন্তু 209-এর উপরে ছিল। মানে হ্যাঁ, এই যে ওই ইনকাম দেখে কিন্তু এই স্পার্কটা যে ছিল, এই স্পার্কটা কিন্তু বিকজ অফ এই যে 22-এ এখানে একটা 150%-এর নেট ইনকাম গ্রোথ ছিল। এমনি এমনি স্পার্ক হয় না, মানে শেয়ার বাড়ার একটা রিজন দরকার। তো এই রিজন, এই রিজনে, এই কারণে স্টকটা তখন স্পার্ক করেছিল। এবার কিন্তু 150% না হলেও আগের থেকে 56% গ্রোথ, যেটা কোয়াইট ইমপ্রেসিভ। এটার কিন্তু একটা স্পার্ক আমরা অচিরেই দেখতে পাবো এই শেয়ারে। এটার একটা স্পার্ক আমরা অচিরেই এই স্টকটাতে দেখতে পাবো। এনিওয়ে, মার্কেট উইল ডিসাইড। আমার পরের স্টকটা সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এই স্টকটা নিয়ে দুই একজন আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছে এটা নিয়ে একটু কথা বলতে। তো আমি এটার যেটা সত্য কথা হচ্ছে যে এটা কিন্তু একটা হিউজ গেইন দিয়ে ফেলেছে। যেটা এই জানুয়ারি মাসের 25 সালে, 25 সালের জানুয়ারি মাসে 40 টাকা প্রাইস ছিল, সেটা কিন্তু ওঠানামা করে অলরেডি 80 টাকা ক্রস করে, মানে 90 টাকা উঠেছিল, তারপরে কনসলিডেশনে আছে। তো এটা অলরেডি প্রাইস হয়ে গিয়েছে, এবং এটা তার হিস্টোরিক্যাল একটা সাপোর্ট জোনে, রেসিস্টেন্স জোনে আছে। এই শেয়ারটা তার হিস্টোরিক্যাল একটা রেসিস্টেন্স জোনে আছে, যেটা 90 টাকা। 90 টাকা একটা হিস্টোরিক্যাল রেসিস্টেন্স জোন। তো এই জোনে সাপ্লাইটা বেশি থাকে, সো যে কারণে জোনটাকে টাচ করে কিন্তু শেয়ারটা ব্রেক করেছে। গুড থিং হচ্ছে যে স্টিল শেয়ারটা তার মোমেন্টাম ধরে রেখেছে এবং নতুন করে মোমেন্টাম নেওয়ার চেষ্টা করতেছে। এটা একটা বিষয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তার সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটাকে ব্রেক করতে তাকে শক্তির দরকার আছে, এবং এখানে একটা হিউজ ভলিউমের দরকার আছে। যদি বাইং প্রেশারটা খুবই হাই হয়, তাহলে হয়তো সে তার এই রেসিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে পারে। আদারওয়াইজ সে এই রেসিস্ট্যান্স জোনে কিছুদিন সাইডে মুভমেন্ট করতে পারে। মার্কেট উইল ডিসাইড, বাট দিস ইজ দা টেকনিক্যাল ফেনোমেনা। আরএসআই স্ট্রং ছিল, বাট আরএসআই উইক হয়ে গেছে। এইখানে আরএসআই উইক লাগতেছে। ম্যাকডি নেগেটিভ ছিল, সেখান থেকে আবার পজিটিভের দিকে আসতেছে, মানে ম্যাকডি আবার স্ট্রং হওয়ার চেষ্টা করতেছে। সো কোনো মন্তব্য না, বাট আমি যেটা বললাম যে এই স্টকটা তার হিস্টোরিক্যাল যে রেসিস্টেন্স জোন, সেই রেসিস্টেন্স জোনে আছে। আর যদি স্টকটার ফান্ডামেন্টাল দেখি, স্টকটার পেড আপ কম, মাত্র 47 কোটি টাকা। আর স্টকটা ডিভিডেন্ড যদি বলি, 2020-এ 10%, 21-এ 15%, 22-এ 20%, 23-এ 10%, 24-এ। তো ডিভিডেন্ড মোটামুটি ভালো অন্যদের থেকে, যেমন ক্লিকের যেমন দেখুন খুবই কম, সেই হিসেবে এটা ডিভিডেন্ড ভালো আছে। আর ডিভিডেন্ড ইল্ড ওকে, লাস্ট ইয়ার 3% ছিল, 3% ডিভিডেন্ড ইল্ড, গুড ডিভিডেন্ড, ইমপ্রেসিভ না বাট গুড। স্টকটা ডিরেক্টর পোর্শন 54%, যেটা মোটামুটি ওকে। পাবলিক পোর্শন 37%। সো ফান্ডামেন্টালি কিছুটা আছে, ফান্ডামেন্টালি খুব উইক এমনটা না, আছে ফান্ডামেন্টাল। বাট যেটা বললাম যে এই শেয়ারটার প্রাইস, একটা প্রাইস অলরেডি হয়ে গিয়েছে, যে স্টকটা 40 টাকা তার বটম, সেখানে এখন 84 টাকা মার্কেটে চলে। সো একটা মোটামুটি প্রাইসে চলে আছে অলরেডি। আচ্ছা, আমি ওই স্টকটার এটা পাইনি, মানে এই ইনফরমেশন গুলো পাইনি ওই সোনালী লাইফের, যে কারণে ওইটা দেখাতে পারলাম না। মানে সোনালী লাইফের ওই ইনফরমেশনটা দেখাতে পারলাম না, সরি। আসলে হয়তো আবার দেখাবো পরে।
এবার যে স্টকটা নিয়ে কথা বলবো, যে আমি এই স্টকটা নিয়ে গত 6 মাসে সবচেয়ে বেশি বার কথা বলেছি, এবং বর্তমানে আমার ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় পোর্শনটা আমি এই স্টকটাতে রেখেছি, উইথ এ ভেরি বিগ স্পেকুলেশন, উইথ এ ভেরি বিগ স্পেকুলেশন। সময় কতদিন লাগবে নট শিওর, দেখা যাক কি হয়। আমি রেখেছি। কেন রেখেছি তার কারণটা হচ্ছে যে স্টকটা হিস্টোরিক্যালি কখনো এই 65 টাকা রেঞ্জের নিচে আসে না। 2009 সালের দিকে বা 2010 সালের দিকে স্টকটা এই 65 টাকার নিচে ছিল। তারপরে স্টকটা হ্যাভি একটা স্পার্ক ছিল ওখানে 2010-এর মার্কেট গেইনে, হ্যাভি একটা স্পার্ক ছিল। তারপরে এই 2010 থেকে 2022 সাল পর্যন্ত বা 24 সাল পর্যন্ত, হ্যাঁ, 2024 সাল পর্যন্ত এই স্টকটা কিন্তু কখনোই এই 65 টাকা রেঞ্জের নিচে আসেনি। আচ্ছা, এই লাস্ট 2024-এর এপ্রিলে কেন যা বা কি কারণে এই স্টকটা তার আগেকার একটা স্ট্রং সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে চলে আসে এবং 40 টাকা পর্যন্ত নিচে নামে আর কি। সো আমি সব ডেটা বাদ দিলেও যদি এই স্টকই বলি, স্টকটা অবশ্যই এই 65 টাকার উপরে থাকার কথা। এবং আপনি যদি এইটার অ্যাভারেজ ধরেন, এটার অ্যাভারেজ হলে স্টকটার প্রাইস 100 টাকা বা 90 টাকা, মানে 90 থেকে 100 টাকা রেঞ্জে স্টকটার ফেয়ার প্রাইস বেসড অন দিস চার্ট। তো যে স্টকটার ফেয়ার প্রাইস বেসড অন দিস চার্ট 90 টাকা, মানে 90 থেকে 100 টাকা হওয়া উচিত, সেই স্টকটা এখন মার্কেটে 62 টাকা, এটা 40 টাকাও নেমেছিল। আচ্ছা, বর্তমানে যেটা অবস্থান সেটা হচ্ছে যে এটা একটা হচ্ছে যে হিস্টোরিক্যাল, যেটা আগে হিস্টোরিক্যাল সাপোর্ট ছিল আহ, এই স্টকটার, আমরা যেটাকে আগে হিস্টোরিক্যাল সাপোর্ট জোন বলতাম, সেটা এখন হিস্টোরিক্যাল রেসিস্ট্যান্স জোন। বিকজ এই এই জায়গাতে অনেক সাপ্লাই আছে। বিকজ এটার নিচে যেহেতু নামই নেই, তো এই প্রাইসে এই স্টকটা অনেকের কেনা আছে, এবং তারপরে লসে চলে যায়, অনেকেই লসে আছে। এই জোনটাকে ক্রস করতে গেলে এখানে একটা শক্তির দরকার আছে দুইটা। একটা হচ্ছে যে তার রিসেন্ট 2 ইয়ার্স এর যে ট্রেন লাইন বা ট্রেন লাইন, এখানে একটা ট্রেন লাইন আছে, ট্রেন্ড আছে। এই যে .1, .2, .3 এখানে ছিল, বাট এটা আসলে পয়েন্ট এখন .3-তে আছে, থ্রিতে আছে, এবং এটা ব্রেক করে উপরে গিয়ে আবার সেখানে ফিরে আসছে। সো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত যে হিস্টোরিক্যাল রেসিস্ট্যান্স, যেটা এই যে হিস্টোরিক্যাল সাপোর্ট যেটা ছিল সেটা এখন হিস্টোরিক্যাল রেসিস্ট্যান্স, তো এটাকেও ব্রেক করতে হবে। সো এখানে একটা হিউজ শক্তির দরকার আছে। যদি এই স্টকটা এই শক্তি দিয়ে এটাকে ব্রেক করে যদি কোনো কারণে এই যে 70-এর উপরে এই রেঞ্জে চলে আসতে পারে, 70 টাকা, মানে এখানেও ক্লোজিং দিতে পারলে হতো 66 টাকা, ওকে, মানে 66 টাকা থেকে এই যে এটাকে ব্রেক করতে হবে, এটা হচ্ছে যে 65 টাকা। এই 65 টাকার এই রেসিস্টেন্সটাকে ব্রেক করে উপরে যদি ক্লোজিং দিয়ে 2 থেকে 3 দিন স্টে করতে পারে, তাহলে এই স্টকটার সামনে একটা অনেক বড় মুক্ত আকাশ, অনেক বড় মুক্ত আকাশ আছে। আর এই স্টকটার একটা ইনফরমেশন হচ্ছে যে আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার মিস্টার আমির খুসরো, ওনার ফ্যামিলি কোম্পানি, এবং ওনার বড় ভাই বা মেজো ভাই এই কোম্পানির বর্তমান ডিরেক্টর। এবং হ্যাঁ, ওনার মেজো ভাই এই কোম্পানির বর্তমান ডিরেক্টর। এই কোম্পানির মানে এই গ্রুপের আরেকটা মানে কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স, মানে একই মালিক, এই একই ভাই আবার ওটারও ডিরেক্টর। ওইটা কিন্তু অলরেডি মুভ করতেছে 40 টাকা থেকে 65 টাকা, এবং উইথ সাম গুড ভলিউম চলে আসতেছে। সো একই কোম্পানির দুইটা শেয়ার, একটা শেয়ার অলরেডি মুভ করতেছে এবং আরেকটা শেয়ার এটাও 40 টাকা থেকে কিন্তু 65 টাকার জন্য চলে আসছে। সো মুভ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যদিও এই মুভটা একটু স্লো মুভ, মানে 6 মাস লাগতেছে, এতদিন লাগার কথা না। স্লো মুভ, আর ইম্প্যাক্টটা আরো তাড়াতাড়ি আসতে পারতো, বাট এখনো আসেনি। আগামীকাল এই কোম্পানিটার মিটিং আছে, এবং মিটিং এ একটা ডিক্লারেশন আছে। সো ডিক্লারেশনে কি হতে পারে, সো সেটা একটু দেখে নেই। হিস্টোরিক্যালি কোম্পানিটা ভালো ডিভিডেন্ড দেয়, এই যে 15-তে 40%, 16-তে 40%, 17-তে 40%, এটা কিন্তু ভালো ডিভিডেন্ড দেওয়া কোম্পানি। 22-এর পরে কোম্পানি বিজনেস একটু খারাপ হয়ে যায়, এবং 24-এ এসে কোম্পানি সবচেয়ে কম ডিভিডেন্ড দেয় 20%। বাট তার আগে কিন্তু 37, 38, 40 ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, সাথে 40% করে আগে বোনাসও দিয়ে যাচ্ছে। এবার কি দিবে শিওর না, বাট যদি 20%-এর বেশি আসে ক্যাশ, যদি
আচ্ছা, যদি এই কোম্পানিটা 20% ক্যাশ দেয় তাহলে কোম্পানির ব্যালেন্স থাকবে, এবং এই ক্যাশ এই ডিভিডেন্ডের কারণে প্রাইসে খুব বেশি ইম্প্যাক্ট আসবে না, আসার কথা না 20%। বাট যদি 30% ক্যাশ দেয় তাহলে ডিভিডেন্ডের কারণে প্রাইসে একটা ইম্প্যাক্ট আসবে। আর 30% ক্যাশের সাথে যদি 10% বা 15% স্টক দেয়, সো হুইচ ইজ গুড এবং কোম্পানির স্ট্রেংথ শো করে, সেক্ষেত্রে কোম্পানির এই শেয়ার প্রাইসে একটা বড় ইম্প্যাক্ট আসবে। এটা গেলো ডিভিডেন্ডের হিসাব। বাট কোম্পানিটার অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল অনুসারে এই কোম্পানিতে 89 টাকার অ্যাসেট অলরেডি আছে। 89 টাকার অ্যাসেট উইথ, এখানে তো ইপিএস পজিটিভ বাট ইপিএস আরো বেশি, আমি অ্যাকচুয়ালি ইপিএস আসতেছি। 89 টাকা স্টক, মানে ন্যাভে, নেট অ্যাসেট ভ্যালু, সাথে হচ্ছে যে সরকারি দলের একটা প্রভাবশালী মন্ত্রীর কোম্পানি, এবং ভালো ডিভিডেন্ড দেয়, এবং হিস্টোরিক্যাল প্রাইস সবসময় 65-র উপরে ছিল, কোনো কারণে 65-র নিচে চলে যাচ্ছে প্রাইসটা। তো এটা কোম্পানিটা স্পার্ক করা উচিত, কোম্পানিটা ফেয়ার প্রাইসে আসা উচিত। এবং কোম্পানিটার ফেয়ার ফেয়ার প্রাইসে, আচ্ছা ওখানে আসার আগে আরেকটু ফান্ডামেন্টাল এখানে, কোম্পানিটা লাস্ট গত গত কয়েক বছর, 20, 21, 22, একটা স্টেডি একটা স্টেডি অ্যানুইটি ইনকাম মেনটেন করে আছে, কিন্তু গত বছর একটু 24-এ ইনকামটা কমে গেছে, 25-এ এসে ইনকামটা আরেকটু কমে গেছে, এনুইটি ইনকাম মানে যেটা অ্যাকচুয়ালি পলিসি থেকে যে ইনকামটা আছে। কিন্তু অন্য ইনকাম গুলো যেমন এই যে গেইন অ্যান্ড লসেস, এই যে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু একটা হিউজলি বাড়ছে, একটা হিউজ স্পার্ক আছে এখানে। 990 কোটি টাকা, এই যে 90 কোটি টাকা, যেটা আগে 1 কোটি ছিল, এটা 1 কোটির কম, এটা এটা 1 কোটি, এটা 13 কোটি, এটা 29 কোটি, এটা 3 কোটি। সো যেটা আগে 3 থেকে 13 বা 29 এর ভিতরে ছিল, এবার সেটা 90 কোটি টাকা। একটা ভালো হয়তো কোনো শেয়ার অথবা কোনো ল্যান্ড বিক্রি করে এই প্রফিটটা তারা করেছে। তো যেহেতু একটা প্রফিট তারা করেছে, সো এই প্রফিটের কিছু অংশ তারা শেয়ার হোল্ডারদেরকে অবশ্যই দিবে। তো এই অনুসারে কোম্পানিটার টোটাল রেভিনিউ কিন্তু মানে এখানে এসে ব্যালেন্সড হয়ে যায়, এবং বরঞ্চ একটু 4% গ্রো করে। কোম্পানিটার এবার রেভিনিউ 4% গ্রো করে। বাট আমি আশা করতেছি এটা আগামী বছর গিয়ে এই গ্রোথটা বাড়বে, বিকজ তাদের, যেহেতু তারা মানে সরকারের ভালো পজিশনে আছে, এটার একটা ইম্প্যাক্ট তো কোম্পানিতে অবশ্যই আসবে, কিছু সুবিধা তো কোম্পানি অবশ্যই পাবে, যে কারণে এই রেভিনিউটা আগের বছর আরো গ্রোথটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর অপারেটিং ইনকাম গত বছর নেগেটিভ ছিল, তার আগে 19 কোটি ছিল, তার আগের বছর 76 কোটি টাকা নেগেটিভ ছিল, সেটা আবার 127 কোটি টাকা পজিটিভ। সো নেগেটিভের সময় যে কোম্পানি 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, এবার সেটা পজিটিভ, তো অবশ্যই ভালো কিছু আশা করা যেতে পারে। কালকেই ডিসাইড হয়ে যাবে এটা। আর হচ্ছে নেট ইনকাম, গত 3 বছর পর পর নেগেটিভ ছিল, সেটা আবার এবার 87 কোটি টাকা পজিটিভ। আর ইপিএস হচ্ছে যে, ইপিএস এই যে 14 টাকা পজিটিভ, যেটা গত 3 বছর পর পর নেগেটিভ ছিল। তো সব মিলে এই কোম্পানিটা অলরেডি পজিটিভে আসা শুরু করেছে। তারা সরকারের ভালো পজিশনে আছে, প্রভাবশালী মন্ত্রী, কোম্পানির এই এদের হিস্টোরিও ভালো। তো সবকিছু মিলেই আমরা আসলে আশা করতে পারি এই কোম্পানিটার হয়তো একটা প্রাইস হাইক হতে পারে। আর হিস্ট্রিক্যাল রেসিস্টেন্সটা ব্রেক করলেই সামনে একটা মুক্ত আকাশ এই কোম্পানিটা পাবে। সো অনেক কথা বললাম। সো আমার আজকে ডিসকাশনটা এ পর্যন্তই। আহ যদি ভালো লাগে ডিসকাশন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে যে সাথে থাকবেন, একটু শেয়ার করলে আমার রিচ বাড়বে আর কি। ধন্যবাদ সবাইকে।